ফেঁসে যেতে পারেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশ ত্যাগে আসতে পারে নিষেধাজ্ঞা। খরচ কমাতে তারেক রহমানের অভিনব উদ্যোগ। 18 মন্ত্রীর পুলিশ প্রোটেকশন প্রত্যাহার। মাদক কারবারিকে বাঁচাতে 4 পুলিশের কাণ্ড। জব্দ করা দামি গাড়ি পাল্টে পুরনো গাড়ি দেখিয়ে মামলা। দেশ জুড়ে চলছে অবৈধ হার্টের রিংয়ের রমরমা ব্যবসা। জড়িত নামি দামি হাসপাতালের নার্স ও চিকিৎসকরা। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এবং ইমামদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট। খুতবার জন্য দেশ থেকে বের করে দেওয়ার হুমকি। শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি জয়া হাসান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাষ্ট্রপতির পদে চলে যাওয়ায় ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির মামলায় এবার ফেঁসে যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগের অভিযোগে এখন তাকে বিচারের আওতায় আনার আইনি পথ উন্মুক্ত হয়েছে। এক্ষেত্রে বর্তমানে আদালতে চলমান মামলায় তার বিরুদ্ধে দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা আসতে পারে। একই মামলায় অন্য সবার বিরুদ্ধে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। কিন্তু রাষ্ট্রপতির সাংবিধানিক দায় মুক্তির কারণে মোহাম্মদ শাহাবুদ্দিনের নাম আদেশে উল্লেখ করা হয়নি। দৈনিক আমার দেশের এক প্রতিবেদনে সদ্য বিদায়ী এই রাষ্ট্রপতিকে নিয়ে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি হওয়ার আগে জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও পরে ভাইস চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জুলাই পরবর্তী সময়ে নতুন পরিচালনা পর্ষদে শেয়ার জালিয়াতির অভিযোগে হাইকোর্টে রিট করলে আদালত বোর্ডের সাবেক পরিচালকদের বিদেশ যাত্রা, ব্যাংক হিসাব ও শেয়ার হস্তান্তরের বিষয়ে নির্দেশনা দেন। পরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনকে তদন্তের নির্দেশ দেয়। BFIU এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, জেএমসি বিল্ডার্সের মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং এস আলম গ্রুপের স্বার্থ রক্ষার প্রক্রিয়ায় মোহাম্মদ শাহাবুদ্দিনের ভূমিকা ছিল। প্রতিবেদনে বলা হয়, 2017 সালের 23 মে জেএমসি বিল্ডার্স 102,06,90,000 টাকায় ব্যয়ে 3,23,60,812টি শেয়ার অর্থাৎ ব্যাংকের 2.1% শেয়ার কেনে। তদন্তে অর্থের উৎস হিসেবে এস আলম সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবের মাধ্যমে অর্থ স্থানান্তরের একটি মানি ট্রেইল তুলে ধরা হয়েছে। এছাড়া 4টি স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠানের অনুসন্ধানেও তার সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। পরে এসব নিরীক্ষা প্রতিবেদন লন্ডন ভিত্তিক ফরেনসিক প্রতিষ্ঠান দ্য লয়েড যাচাই বা অনুমোদন করেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, অভিযোগের সময় মোহাম্মদ শাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। তবে রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় সংবিধানের 51(2) অনুচ্ছেদ অনুযায়ী তার বিরুদ্ধে কোনো ফৌজদারি কার্যক্রম শুরু করা যায়নি। এখন তিনি রাষ্ট্রপতি পদে না থাকায় প্রয়োজনে তার বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে নতুন করে আদালতে আবেদন করা হতে পারে। তাই এবার ফেঁসে যেতে পারেন সদ্য বিদায়ী বাংলাদেশের 22তম এই রাষ্ট্রপতি। যেন একের পর এক নজির গড়ারই শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর নিজের নিরাপত্তা বহরে গাড়ি কমিয়েই থামেননি তিনি। এবার রাষ্ট্রের খরচ কমাতে তার সরকার প্রত্যাহার করে নিয়েছে মন্ত্রীদের পুলিশ প্রোটেকশন এসকর্ট বা বিশেষ নিরাপত্তা বহর। 18 জন মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার করা হয়েছে। তবে একজন উপদেষ্টা এবং 6 জন জ্যেষ্ঠ মন্ত্রীর এই সুবিধা বহাল থাকবে। ঢাকা মহানগর পুলিশ সূত্র জানিয়েছে, 20 জুলাই 18 মন্ত্রীর প্রোটেকশন এসকর্ট প্রত্যাহার করা হয়। তবে সরকারি নিয়ম অনুযায়ী গানম্যান, বাড়ির প্রহরী এবং ঢাকার বাইরে সফরকালে বিশেষ পুলিশ প্রোটেকশন সুবিধা বহাল থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব গ্রহণের পর নিজের নিরাপত্তা বহরে গাড়ি কমিয়ে দেন। এমনকি সড়কে চলাচলের সময় বাড়তি কোনো ট্রাফিক সুবিধা নেন না তিনি। সাধারণ মানুষের মতো ট্রাফিক সিগন্যালে থেমে যায় তার গাড়ি বহর। ট্রাফিক পুলিশের সংকেত পাওয়ার পর আবার চলা শুরু করে প্রধানমন্ত্রীর গাড়ি।
একজন মন্ত্রী নিরাপত্তা বহরে সাধারণত একজন এসআই এবং 4 জন কনস্টেবলের একটি দল থাকে। মন্ত্রীর গাড়ির সঙ্গে পুলিশের একটি পিকআপ ভ্যানে থাকে এই দল। গাড়ির জ্বালানি খরচ ও তাদের বেতন ভাতা সরাসরি সরকারি কোষাগার থেকে দেওয়া হয়। সূত্র বলছে, জ্বালানি সংকট মোকাবেলা, রাষ্ট্রের ব্যয় সংকোচ, পুলিশের জনবল ও যানবাহনের ঘাটতি মেটাতে সরকার নিয়েছে এই সিদ্ধান্ত। রাষ্ট্রের খরচ কমাতে এমন নজিরবিহীন সিদ্ধান্তের প্রশংসা করেছেন অনেকে। যদিও প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের সিকিউরিটির বিষয়টি নিয়েও হচ্ছে আলোচনা। ব্যয় কমাতে গিয়ে যেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কোনো হুমকির মুখে না পড়ে, সেদিকেও খেয়াল রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। অভিযান চালিয়ে ধরা হয়েছে এক মাদক কারবারিকে। উদ্ধার হয়েছে গাড়ি ভর্তি মাদকও, কিন্তু কিছুক্ষণ পর সেই মাদক কারবারি ঘুরছে মুক্ত বাতাসে। এমনকি ছেড়ে দেওয়া হয়েছে দামি গাড়িটিও। বিপরীতে কম দামি পুরনো অন্য একটি গাড়ি নথিভুক্ত করেছে দায়িত্বশীল পুলিশ সদস্যরা। এমনই এক অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা থানার 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে। দৈনিক কালবেলার এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। পুলিশের এজাহারে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রোটন উইরা প্রাইভেট কার থেকে 200 বোতল এসকাফ ও ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান চালক রাসেল মিয়া। পরে তাকে পলাতক আসামি করে মামলা করা হয়, কিন্তু অনুসন্ধান বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। অনুসন্ধানে দাবি করা হয়েছে, মে মাসের 13 তারিখ নতুন টয়োটা করোলা ক্রস হাইব্রিড জেড গাড়িতে 1000 বোতল মাদক সহ একজন কারবারিকে আটক করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়, তার বদলে জব্দ দেখানো হয় একটি পুরনো প্রোটন উইরা গাড়ি। শুধু তাই নয়, 1000 বোতলের জায়গায় মামলায় দেখানো হয় মাত্র 200 বোতল। অভিযোগ উঠেছে, বাকি 800 বোতল মাদক সরিয়ে ফেলা হয় এবং আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার বিনিময়ে করা হয় আর্থিক লেনদেনও। এই ঘটনায় গোপন অভিযানে মাদক ডিলার হিসেবে পরিচয় দেওয়া মমিনুর ইসলাম বাবু দাবি করেন, তার ক্লায়েন্ট জুয়েলের জন্য 1000 বোতল মাদকের চালান পাঠানো হচ্ছিল। গাড়ি চালাচ্ছিলেন রাসেল মিয়া নামের এক ব্যক্তি। পুলিশের সেদিনের অভিযানের পর টাট্টু নামের পরিচিত আরেক ব্যক্তির মাধ্যমে অভিযানের নেতৃত্ব দেওয়া এসআই জাহিদুল ইসলামের সঙ্গে 7 লাখ টাকায় সমঝোতা হয়। এর মধ্যে নগদ 3 লাখ টাকা দেওয়া হয় বলে দাবি করেন তিনি। নিজের ক্লায়েন্টকে বাঁচাতে নিজের পুরনো প্রোটন গাড়িটি পুলিশের কাছে দিয়ে দেন বলেও জানান। অনুসন্ধানে আরও উঠে এসেছে, মামলার সাক্ষীদের বক্তব্যের মধ্যেও রয়েছে বড় ধরনের অসঙ্গতি। একজন গ্রাম পুলিশ বলছেন, ঘটনাস্থলে স্থানীয় লোকজনের সামনে 200 বোতল মাদক উদ্ধার করা হয়। অন্য একজন সাক্ষী বলছেন, সেখানে পুলিশ ও একজন গ্রাম পুলিশ ছাড়া আর কেউ ছিল না। অথচ ঘটনাস্থল হিসেবে উল্লেখ করা গুচ্ছ গ্রামের অন্তত 10 জন বাসিন্দা জানিয়েছেন, সেদিন সেখানে এমন কোনো অভিযানের কথা তারা জানেনই না। অভিযোগের বিষয়ে সেদিন অভিযানে অংশ নেওয়া এসআই জাহিদুল ইসলাম, এসআই সাজেদুর রহমান, কনস্টেবল বেলাল হোসেন ও কনস্টেবল জাহিদ হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কার্যত কোনো মন্তব্য করেননি। মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার পালও রাজি হননি এ বিষয়ে কথা বলতে। এদিকে লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, অভিযোগ ওঠার পরপরই তদন্ত শুরু হয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্ত পুলিশ সদস্যদের অন্য থানায় বদলি করা হয়েছে। অভিযোগের সত্যতা মিললে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। হার্টের রিং বসাতে হাসপাতালে গেলেন রোগী, কিন্তু যে স্টেন্ট তার হার্টে বসানো হলো সেটি বৈধ নাকি অবৈধ তা জানেন না রোগী কিংবা স্বজনরা। আর এর সুযোগেই গড়ে উঠেছে কোটি টাকার অবৈধ ব্যবসা। দৈনিক সমকালের এক অনুসন্ধানে উঠে এসেছে, এই চক্রে জড়িয়ে পড়েছেন দেশের বিভিন্ন নামিদামি হাসপাতালের চিকিৎসক, নার্স এবং মেডিকেল ডিভাইস সরবরাহকারীদের একটি সিন্ডিকেট। অনুসন্ধানে বলা হয়েছে, ভারত থেকে স্টেন্ট, বেলুন ক্যাথেটার, গাইডওয়্যার, গাইড ক্যাথেটার সহ হৃদরোগ চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম দেশে আনা হচ্ছে চোরাই পথে। এরপর নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে রাজধানী সহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সরবরাহ করা হচ্ছে এসব পণ্য। এতে রোগীদের যেমন বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, তেমনই সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। এই চক্রের মূল সমন্বয়কারী হিসেবে উঠে এসেছে মাসুদুর রহমানের নাম। অভিযোগ, সাব ডিস্ট্রিবিউটরের আড়ালে নিজের ও বেনামে একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি এই ব্যবসা পরিচালনা করছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ চট্টগ্রামের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে অবৈধভাবে আনা হার্টের রিং ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের তথ্যও পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, প্রতিটি হার্টের রিং ব্যবহারের বিপরীতে চিকিৎসকদের দেওয়া হয় 15 থেকে 20,000 টাকা পর্যন্ত কমিশন। বেশিরভাগ ক্ষেত্রেই রোগীদের জানানো হয় না কোন কোম্পানির বা কি মানের স্টেন্ট অস্ত্র
অস্ত্রোপচারে ব্যবহার করা হয়েছে। এমনকি নিয়ম অনুযায়ী পণ্যের প্যাকেট ও বিস্তারিত তথ্য আড়াল করা হয় রোগীর স্বজনদের কাছ থেকে। অনুসন্ধানে আরো অভিযোগ উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর ভাতিজা ফায়েজ চৌধুরীর প্রতিষ্ঠানের মাধ্যমে এসব সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। সহযোগী অধ্যাপক ডাক্তার ইকবাল মাহমুদের নামও এসেছে এই অনুসন্ধানে। যদিও সংশ্লিষ্টরা অভিযোগ অস্বীকার করেছেন অথবা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি, এদিকে সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাথ ল্যাবে 2 সিনিয়র স্টাফ নার্সের প্রভাবেই নির্ধারণ করা হয় কোন কোম্পানির স্টেন্ট ব্যবহার করা হবে। এমনকি প্রতিটি অস্ত্রোপচারে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে। তবে অভিযুক্ত নার্স আনোয়ার হোসেন এসব অভিযোগ অস্বীকার করেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অবৈধভাবে আমদানি করা মেডিকেল ডিভাইসে প্রয়োজনীয় সংরক্ষণ ব্যবস্থা বা কোল্ড চেইন বজায় না থাকায় রোগীদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন, হার্টের রিং অবৈধভাবে দেশে আসার তথ্য তাদের কাছেও রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইসলামিক ব্যক্তিত্ব ও ইমামদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ও সামরিক শাসক ইব্রাহিম তাওরে। ইমামদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, খুতবা যারা উগ্রবাদ ছড়াবেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে দেশ থেকে বহিষ্কার করা হবে। এমনকি বিতর্কিত ধর্মীয় আইন পাশ করে সেই আইনের পক্ষে সাফাই গিয়েছেন তাওরে। তিনি বলেন, এই আইনের মাধ্যমে বুর্কিনা ফাসোর ধর্মনিরপেক্ষতার চরিত্রটি ফিরিয়ে আনা হয়েছে। এর আগে বেশ কয়েকজন প্রভাবশালী ইমামকে আটক করে তার সরকার। মুসলিম ব্যক্তিত্বদের উদ্দেশ্যে তাওরে বলেন, যারা উগ্রবাদ প্রচার করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, যদি এটি আপনার ইসলাম হয়ে থাকে তাহলে আমরা এর বিরুদ্ধে লড়ব। উগ্রবাদীদের অবশ্যই পরিবর্তন হতে হবে। তারা যদি পরিবর্তন না হয় তাহলে যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে যারা ইসলামের শান্তি ও সম্প্রীতির বার্তা প্রচার করবেন তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ইব্রাহিম তাওরে। একই সঙ্গে তার অভিযোগ, বিদেশি শক্তিগুলো ধর্মকে ব্যবহার করে বুর্কিনা ফাসোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে দেশটির সামরিক জান্তা সরকারের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের উত্তেজনা বেড়েছে। এর মধ্যে তাওরের এমন হুঁশিয়ারি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত মে মাসে ধর্মীয় আইনের খসড়ার সমালোচনা করায় দেশটির এক প্রসিদ্ধ সুন্নি ইমামকে আটক করে নিরাপত্তা বাহিনী। এরপর থেকে তার মুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন মুসল্লিরা। এর জেরে নিরাপত্তার কারণ দেখিয়ে রাজধানীর ওগাদোগুর সবচেয়ে বড় সুন্নি মসজিদটি বন্ধ করে দেয় সরকার। এরপর 20 জুন বুর্কিনা ফাসোর অন্তর্বর্তীকালীন পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে একটি ধর্মীয় আইন পাশ হয়। আইনে শিশুদের দিয়ে ভিক্ষা করানো, ধর্মের অপব্যবহার এবং ধর্মীয় প্রতিষ্ঠানের আর্থিক অস্বচ্ছতার জন্য অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। সরকারের দাবি, ধর্মনিরপেক্ষতা অক্ষুণ্ণ রাখতেই এই আইন করা হয়েছে। তবে সমালোচকদের অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্দেশ্যেই আইনটি প্রণয়ন করা হয়েছে।